আচ্ছা দেখো, তো তোমরা এতদিন ধরে অনেকগুলোই ট্রান্সলেশন করেছো, তো সবারটাই ঠিকঠাক রয়েছে, কারো কিছু কিছু ভুল রয়েছে। তো সেগুলো মোটামুটি ধীরে ধীরে শুধরে যাবে, কোনো অসুবিধা নেই। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ট্রান্সলেশনে কোনো পার্টিকুলার অ্যান্সার হয় না যে এটাই 100% কারেক্ট, এটা লিখলেই 10-এ 10 হবে, এমন কোনো ব্যাপার নেই। কেমন ট্রান্সলেশন সবসময় কী হয়, এক একজনের এক এক রকমের দৃষ্টিভঙ্গি, এক এক রকম রাইটিং, এক এক রকম লেখার তোমার টেন্ডেন্সি, সে সেই অনুযায়ী করে। তো এক্ষেত্রে কোনো ভুল নেই যে তোমরা ভাবছো যে এটাই আমারটাই ভুল বা ওটা ঠিক, এরকম কিন্তু কোনো ব্যাপার নেই। কেমন মোটামুটি গ্রামার ফরমেশনটা যদি ঠিকঠাক রাখো আর যদি ফলো করো যে যে টেক্সট মানে কনটেক্সট যেটা দেওয়া রয়েছে সেটা কোন টেন্সে দেওয়া রয়েছে সেটা বুঝে যদি একটু করতে পারো, ন্যারেশন মানে চেঞ্জ করে ডাইরেক্টটাকে ইনডাইরেক্ট করে আর অ্যাক্টিভ প্যাসিভটাকে মেনটেন করে আর প্রিপোজিশন প্রিপোজিশনটাকে মেনটেন করে যদি করতে পারো, আশা করি ট্রান্সলেশনে তুমি ফুল মার্কসই পাবে। বুঝতে পেরেছো? দেখো এখানে আমি তোমাদের টেস্ট যেটা নেব আজ ক্লাসে, তো তারই অ্যান্সারটা আমি তোমাদের এখানে বলে দিচ্ছি যে আমি যদি হতাম তাহলে আমি কী লিখতাম। অনেকের কোয়েশ্চেন হয়, স্যার এর পার্টিকুলার অ্যান্সারটা একটু দিয়ে দিন, যেমন অভি আমাকে জিজ্ঞাসা করেছিল আগের দিন। তো এর পার্টিকুলার ওরকম তার অ্যান্সার হয় না, কারণ আমি এক রকমের লিখলাম, তুমি এক রকমের লিখলে, তোমার লেখাও কারেক্ট, আমারটাও কারেক্ট। কিন্তু আমি তোমাদেরকে একটা ডেমো দেখাতে পারি যে কিভাবে লেখা উচিত অ্যাকর্ডিং টু মি, মানে বুঝতে পেরেছো? যাই হোক, তো দেখো কি রয়েছে এখানে। রয়েছে কেউ 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 এতই অলস যে তারা প্রতিটি কাজের জন্য পরের মুখাপেক্ষী হয়ে থাকে। তো এখানে আমাকে ফার্স্টে খুঁজতে হবে কি সাবজেক্ট কী। এখানে সাবজেক্ট রয়েছে কেউ কেউ, তো কেউ কেউ অর্থে কি আমরা ইউজ করবো সামবাডি সামবাডি বা এনিওয়ান এভাবে কি ইউজ করবো না, একটা ওয়ার্ডের মাধ্যমে ইউজ করবো, সেটা হচ্ছে সামবাডি। ওকে, সামবাডির কথা বলছে, সামবাডি ইজ টু লেজি দ্যাট দে ডিপেন্ড আপন আদার্স। তো এটুকু তো বোঝা গেল, সামবডি ইজ টু লেজি যে এতই অলস দ্যাট দে ডিপেন্ড আপন আদার্স। এখানে টু এর বদলে আমরা সো করতে পারতাম। কেমন, সামবডি ইজ সো লেজি দ্যাট দে ডিপেন্ড আপন আদার্স। এবার কি বলেছে, ফর দেয়ার এভরি ওয়ার্ক গেটস ডান, মানে হচ্ছে প্রতিটি কাজের জন্য। এখানে বলেছে প্রতিটি কাজের জন্য, আর আমি এখানে লিখেছি তাদের প্রত্যেক কাজ কমপ্লিট করার জন্য। বুঝতে পেরেছো? মানে এটাকে আমি আমার মতো করে লিখেছি। তোমরা যদি শুধুমাত্র প্রতিটি কাজের জন্য ফর এভরি ওয়ার্ক এরকম যদি রাখতে তাহলে সেটাও হতো, কিন্তু আমি আমার মতো করে লেখার চেষ্টা করেছি, কারণ আমি জানি যে বাকি স্টুডেন্টরা সবাই ওই একই জিনিস লিখবে। আর তার থেকে আমাকে ডিফার যদি করতে হয়, যদি আলাদা করতে হয়, তাহলে আমাকে এমন কিছু লিখতে হবে যেটা স্যারদের চোখে লাগে। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আমি যখন তোমাদের খাতাগুলো দেখি তখন দেখি যে কে একটু ডিফারেন্ট লিখেছে, স্বাভাবিকভাবেই তার লেখাটা আমার কাছে স্ট্রাইকিং লাগবে, অ্যাট্রাকটিভ লাগবে। বুঝতে পেরেছো? এটাই বেসিক নিয়ম। তো বুঝতে পেরেছো আমি কী বলতে চাইছি? যাই হোক, somebody is too lazy that they depend upon others for their every work gets done। এখানে এভরি ওয়ার্কটা সিঙ্গুলার আর গেটস ডান এই জন্য থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ইউজ হয়েছে ভার্বের সঙ্গে। ওকে, অনেক ছাত্র তারা নিজের চেষ্টায় কোনো পড়া অভ্যাস না করে শিক্ষকের সাহায্যের প্রত্যাশায় বসে থাকে। আচ্ছা, এখানে আমি একটা ভুল করেছি। যাই হোক, এখানে রয়েছে অনেক ছাত্র তারা নিজের চেষ্টায়, এখানে আছে মেনি স্টুডেন্টস, অনেক ছাত্র, ভেরি গুড। অনেক ছাত্র বলছে তারা নিজের চেষ্টায় কোনো পড়া অভ্যাস না করে। এখানে অভ্যাস মানে তো হ্যাবিট। এখানে কি অভ্যাসটা সেই অনুযায়ী হবে যে হ্যাবিট না করে, পড়ার হ্যাবিটটা না করে? আমি সেইভাবে নেইনি সেন্টেন্সটাকে, আমি অন্যভাবে চেষ্টা করেছি। এখানে লিখেছি মেনি স্টুডেন্টস ডু নট ইভেন ট্রাই টু স্টাডি ইন দেয়ার ওন এন্ডিভার। মানে বলতে চাইছি যে অনেক স্টুডেন্ট এরকম রয়েছে তারা কি চেষ্টা পর্যন্ত করে না, নিজের থেকে পড়ার চেষ্টাই করে না। ওকে, তারা চায় যে স্যাররা তাদেরকে পড়িয়ে দেবে, তারপর তারা পড়বে। নিজের থেকে যে পড়া, ভেতর থেকে যে আসাটা, যে হ্যাঁ আমি নিজে চেষ্টা করে পড়ি না, এই যে ব্যাপারটা, এটা তারা ভেতর থেকে আনে না। এন্ডিভার মনে হচ্ছে চেষ্টা করা। ওকে, নিজের প্রচেষ্টায় তারা পড়ার চেষ্টা করে না। কি করে বরং র্যাদার কিপ অ্যাওয়েট হবে না, এটা ওয়েট হবে। বললাম না একটা ভুল করেছি, সেটা হচ্ছে ওয়েট হবে। অ্যাওয়েটের পর ফর হয় না, আর ওয়েটের পরে ফর হয়। যাই হোক, র্যাদার কিপ ওয়েট ফর দ্য টিচার্স টু হেল্প দেম আউট। এখানে শিক্ষকের সাহায্যের প্রত্যাশায় বসে থাকে, তাই তো? না করে এখানে বরংটা নেই, আমি বরংটা এনেছি র্যাদার। তো সেন্টেন্সটাকে সুন্দর করার জন্য আমি আনতেই পারি যে কোনো ওয়ার্ড। তো এখানে কি রয়েছে, শিক্ষকের সাহায্যের প্রত্যাশায় বসে থাকে। র্যাদার কিপ
ওয়েট ফর দ্য টিচার্স, তাহলে কি ওয়েট ফর দ্য টিচার্স, টিচারদের জন্য বসে থাকে, কি করবে তারা, টু হেল্প দেম আউট, আর তারা চায় যে টিচাররা যেন তাদেরকে সাহায্য করে। আমি ওইভাবে সেন্টেন্সটা করেছি। আমি নর্মালও এরকমভাবেই করতে পারতাম, শিক্ষকদের সাহায্যের প্রত্যাশায় বসে থাকে, দে ওয়েট ফর দ্য হেল্প টিচার্স হেল্প, এরকমভাবে করতে পারতাম, দে ওয়েট ফর দ্য টিচার্স হেল্প। তাহলে হতো কি সেন্টেন্সটা তো কারেক্ট হতো গ্রামারের নিয়ম অনুযায়ী, কিন্তু ভাবো কোনটা শুনতে একটু একটু বেটার লাগছে, বুঝতে পারছো আমি কী বলতে চাইছি। যাই হোক, পরেরটা দেখো, অভিধান খোলার কষ্ট স্বীকার না করে নোট বইয়ের সাহায্য নেয়। তো এটা দেখো সিম্পল ল্যাঙ্গুয়েজে লিখলে অনেক ইজিলি লেখা যায়, এগুলো তো একদম পাতি। তো এখানে রয়েছে অভিধান মানে এখানে ডিকশনারি, তো কি রয়েছে, অভিধান খোলার কষ্ট স্বীকার না করে নোট বইয়ে সাহায্য নেয়। আমি লিখেছি দে টেক দ্য হেল্প অফ নোটবুকস, দে টেক দ্য হেল্প অফ নোটবুকস। এখানে আমরা টেকের বদলে রিসিভও করতে পারতাম, সেন্টেন্সটা আরও সুন্দর লাগবে। যাই হোক, দে টেক দ্য হেল্প অফ নোটবুকস উইদাউট taking the trouble of consulting a dictionary, without taking the trouble of consulting a dictionary। বুঝতে পেরেছো সেন্টেন্সটা কীভাবে লেখা হয়েছে? আচ্ছা, নেক্সট দেখো কি, তারা মনোযোগ দিয়ে ধৈর্য ধরে পাঠ্য বইয়ের পড়া তৈরি করে না। দেখো ভালো করে বলছে, এখানে রয়েছে দুটো অ্যাডভার্ব পরপর রয়েছে, তারা মনোযোগ দিয়ে ধৈর্য ধরে মানে ধৈর্য সহকারে আর মনোযোগ সহকারে দুটোই পরপর রয়েছে। তো দুটো আমি পরপর অ্যাডভার্ব কীভাবে লিখব? পাঠ্য বইয়ের পড়া তৈরি করে না, পাঠ্য বইয়ের পড়া তৈরি করে না মানে পাঠ্য বই পড়ে না, সেরকমই বলতে চাইছে। পড়া তৈরি করে না ওইভাবে তো আর করা যাবে না। এখানে আমি করেছি দেখো, দে ডু নট স্টাডি দেয়ার টেক্সট বুকস। ওকে, দে ডু নট স্টাডি দেয়ার টেক্সট বুকস। তো এই লাইনটার কোনটার মানে হয়ে গেল, তারা পাঠ্য বইয়ের পড়া তৈরি করে না মানে পাঠ্য বই পড়ে না। দে ডু নট স্টাডি দেয়ার টেক্সট বুকস। এবার যেহেতু ডু নট দিয়েছি, আমি আর নাইদার তো ইউজ করতে পারবো না, এই জন্য আইদার দিয়ে দুটো অ্যাডভার্ব পরপর লিখে দেবো। দুটো অ্যাডভার্ব নাউনের ফরমেশনে আমি লিখে দিলাম, আইদার উইথ অ্যাটেনশন অর উইথ পেশেন্স। কেমন? এটা আইদার উইথ অ্যাটেনশন মানে কি, মনোযোগ সহকারে, অর উইথ পেশেন্স মানে কি, ধৈর্য সহকারে। কেমন? বুঝতে পেরেছো আমি কীভাবে করেছি? এটাকে সেন্টেন্সের মেইন ফরমেশনে রেখে দিলাম রাদার দ্যান অ্যাডভার্ব রাখার থেকে। সো ফাইনালি লাইনটা হলো, দে ডু নট স্টাডি দেয়ার টেক্সট বুকস আইদার উইথ অ্যাটেনশন অর উইথ পেশেন্স। আমরা এটাকে নাইদার দিয়ে করতে পারতাম, তাহলে সেক্ষেত্রে আর ডু নট ইউজ করা যেত না। মনে রাখবে, যে সেন্টেন্সে ডু নট ইউজ করব সেই সেন্টেন্সে আইদার অর ইউজ করা যায়, আর যে সেন্টেন্সে নাইদার নর ইউজ করব সেই সেন্টেন্সে ডু নট ইউজ করা যায় না। কেমন? আচ্ছা, যাই হোক, পরেরটা দেখো, একটি ভালো বইয়ে তা সে বিজ্ঞানী হোক বা সাহিত্য বিষয়ক, ছাত্রদের পাঠ্যক্রম অনুযায়ী যথেষ্ট রসদই মজুদ আছে। তো এখানে কি রয়েছে, আমি যেটা লিখেছি, আ গুড বুক ওয়েদার ইট ইজ অন সায়েন্স অর অন লিটারেচার। এখানে কি বলেছে, একটি ভালো বইয়ে তা সে বিজ্ঞানী হোক বা সাহিত্য বিষয়ক। আমরা বলেছিলাম যে কোনো বিষয়ের ওপর যদি কোনো বইয়ের কথা বলে সেক্ষেত্রে কী হয়, প্রিপোজিশন অন বসে। ওকে, আর বলেছে তা সে এটা হোক বা এটা, এরকম কিছু বলতে চাইছে, সেই জন্য কী বলেছি, কি লিখেছি, আ গুড বুক ওয়েদার যাই হোক না কেন, এটা বা ওটা, সেই অর্থে কি ওয়েদার ইউজ করেছি। আমরা ন্যারেশনের মতো ইফও ইউজ করতে পারতাম। যাই হোক, আ বুক ওয়েদার ইট ইজ অন সায়েন্স অর অন লিটারেচার, কমা, ইট অলওয়েজ পজেসেস ইট, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এই জন্য পজেস যে ভার্বটা রয়েছে তার সাথে ইয়েস দিয়েছি। কেন দিয়েছি? কারণ এইখানে সেন্টেন্সে রয়েছে ছাত্রদের পাঠ্যক্রম অনুযায়ী যথেষ্ট রসদই মজুদ রয়েছে মানে মজুদ, বুঝতে পারছো তো ব্যাপারটা কি, মানে রসদ রয়েছে, রস রয়েছে সেটার কথা বলছে। তো সেটাই কি, ছাত্রদের পাঠ্যক্রম অনুযায়ী যথেষ্ট রসদই মজুদ আছে। তাহলে কি করেছি সেটা, ইট অলওয়েজ পজেসেস, অলওয়েজ আমি নিজের মতো করে রেখেছি, ইট অলওয়েজ পজেসেস সাফিসিয়েন্ট ফ্লেভার মানে কি, এখানে ফ্লেভার হচ্ছে রসদ অর্থে ইউজ করেছি, টেস্ট অর্থে ইউজ করেছি। কেমন? তো সাফিসিয়েন্ট ফ্লেভার উইথ অ্যাকর্ডেন্স টু দ্য সিলেবাস, পাঠ্যক্রম অনুযায়ী উইথ অ্যাকর্ডেন্স টু দ্য সিলেবাস। তো ফাইনালি লাইনটা কী হলো, একটি ভালো বইয়ে তা সে বিজ্ঞানী হোক বা সাহিত্য বিষয়ক, ছাত্রদের পাঠ্যক্রম অনুযায়ী যথেষ্ট রসদই মজুদ আছে। তো এর ইংলিশটা হলো, গুড বুক, আ গুড বুক ওয়েদার ইট ইজ অন সায়েন্স আর অন লিটারেচার, ইট অলওয়েজ পজেসেস সাফিসিয়েন্ট ফ্লেভার উইথ অ্যাকর্ডেন্স টু দ্য সিলেবাস। কেমন?
আচ্ছা, অ্যাকর্ডিং টু দ্য সিলেবাসও আমরা রাখতে পারতাম। যাই হোক, শুধুমাত্র এখানে ছয়ের যে ট্রান্সলেশনটা রয়েছে এটা দেখো কী রয়েছে, শুধু নিয়মিতভাবে তা থেকে পড়া তৈরি করে নিতে হয়। পড়া তৈরি করে নিতে হয়, ভালো করে বোঝো, শুধু নিয়মিতভাবে তা থেকে পড়া তৈরি করে নিতে হয়। তাহলে কি রয়েছে, অনলি থিং ওয়ান নিডস টু ডু ইজ টু, এটা আমি সাবজেক্ট রেখেছি, যে তাদের একটা জিনিসই করতে হয়। সেটা কি, শুধু অর্থে আমি এত কিছু লিখে দিয়েছি, একটা শুধু, ওকে, একটা শুধু অনলি দিয়ে লিখলে কিন্তু হয়, কিন্তু ওটাকে আমি এত বড় করে দিয়েছি। অনলি থিং ওয়ান নিডস টু ডু ইজ, এখানে দেখো সাবজেক্ট নেই। ভালো করে যে বাংলা সেন্টেন্সটা অবজার্ভ করি তাহলে আমরা দেখতে পাবো যে সেন্টেন্সটার সাবজেক্ট নেই, শুধু নিয়মিতভাবে তা থেকে পড়া তৈরি করে নিতে হয়। কে, কার কথা বলেছে, কে নেবে, কোনো সাবজেক্ট নেই। কিন্তু এখানে অ্যাক্টিভের গুরুত্ব বেশি, মানে কী করা হয় তার থেকে বেশি যে কাজটা করছে তার ভূমিকা বেশি, এই জন্য এটাকে অ্যাক্টিভে রাখার চেষ্টা করব। তাহলে অ্যাক্টিভে রাখতে গেলে আমাকে একটা সাবজেক্ট আনতে হবে। এখানে সাবজেক্টটা আমি ওয়ান এনেছি, ওয়ান, আমি ইউ রাখতে পারতাম, ওকে। যাই হোক, অনলি থিং ওয়ান নিডস টু ডু ইজ টু কমপ্লিট ওয়ান্স হোমওয়ার্ক ফ্রম ইট রেগুলারলি। এখানে হোমওয়ার্ক বলতে তার থেকে পড়া তৈরি করা, এখানে শুধু পড়া বললে হবে না কিন্তু, স্টাডি, রিডিং এরকম বললে হবে না কিন্তু, এখানে হোমওয়ার্ক বলতে তার বই থেকে যে পড়াশুনো করা সেটাকেই হোমওয়ার্ক বলছে। একটা স্টুডেন্টের কাছে হোমওয়ার্ক বলতে ওটাই, বোঝা গেল? তাহলে অনলি থিং ওয়ান নিডস টু ডু ইজ টু কমপ্লিট ওয়ান্স হোমওয়ার্ক, ওয়ান্স ওন হোমওয়ার্কও দিতে পারতাম। যাই হোক, কমপ্লিট ওয়ান্স হোমওয়ার্ক ফ্রম ইচ রেগুলারলি, এটার থেকে, তা থেকে, সেটা হচ্ছে ফ্রম ইচ রেগুলারলি, নিয়মিতভাবে, বোঝা গেল? কিন্তু এরা তা করতে ন্যূনতম চেষ্টা দেখায় না, ন্যূনতম চেষ্টাও দেখায় না, চেষ্টাও দেখায় না, এই ওটা তো ইউজ করতেই হবে। ন্যূনতম চেষ্টাও দেখায় না, চেষ্টা দেখায় না ঠিক আছে, নর্মাল অর্থে, চেষ্টাও দেখায় না মানে একদমই দেখায় না, সেটা অর্থে এটা ইউজ করেছে। যাই হোক, তো এটা আমি কীভাবে করেছি দেখো, বাট দে ডু নট শো ইভেন সাচ ট্রিভিয়াল এফোর্ট টু গেট ইট ডান। সে আগের মতো গেট ইট ডান করেছি কমপ্লিট করার জন্য অর্থে। বাট কিন্তু দে ডু নট শো, কিন্তু তারা দেখায় না, কিন্তু এরা দেখায় না, কি দেখায় না, ইভেন, এমন কি, এই চেষ্টাও যেটা রয়েছে এই জন্য এই অর্থে এমন কি ইউজ করেছি। ইভেন সাচ ট্রিভিয়াল এফোর্ট, সাচ মানে কি, এতটুকু, ট্রিভিয়াল মানে সামান্য, নগণ্য বা ন্যূনতম, এফোর্ট মানে চেষ্টা, বোঝা গেল এই লাইনটার মানে কি? ইভেন সাচ ট্রিভিয়াল এফোর্ট হচ্ছে ন্যূনতম চেষ্টাও, এই অর্থে ইভেন সাচ ট্রিভিয়াল এফোর্ট এতটা ওয়ার্ড লিখেছি, বুঝতে পেরেছ? টু গেট ইট ডান, তা করতে মানে কি, এটাকে কমপ্লিট করতে, তো বুঝতে পেরেছ? তো সেই অর্থে কি, টু গেট ইট ডান করেছি, বোঝা গেল? নেক্সট কি রয়েছে দেখো, এমন অনেক ছাত্র আছে যারা তাদের পাঠ্যক্রমের অন্তর্গত পরিচ্ছদগুলির নামও বলতে পারে না, এটা বাস্তব, বুঝতে পেরেছি? আমিও যখন ক্লাস 9-10-এ ছিলাম তো আমিও অনেকগুলো আমার কি বইয়ে কী ছিল, ফিজিক্সের চ্যাপ্টারগুলো কী ছিল সেগুলোও জানতাম না। যাই হোক, তো এটা কি রয়েছে, এমন অনেক ছাত্র রয়েছে যারা তাদের পাঠ্যক্রমের অন্তর্গত পরিচ্ছেদগুলির নামও বলতে পারে না। তো এটাকে এইভাবে করেছি, দেয়ার আর অলসো সাচ স্টুডেন্টস হু ক্যান নট, বলতে পারে না, তার মানে তার অ্যাবিলিটি নেই, তাদের অ্যাবিলিটি নেই, সেই অর্থে যেহেতু ইউজ করেছে তাই ক্যান নট ইউজ করবো, আদার কোনো কিছু ইউজ করতে পারবো না, বা আনএবলও ইউজ করতে পারতাম, কিন্তু ক্যান নটটা এখানে বেটার লাগছে। যাই হোক, দে আর অলসো সাচ স্টুডেন্টস হু ক্যান নট টেল, এখানে হচ্ছে দেয়ার আর অলসো সাচ স্টুডেন্টস, যে এরকম অনেকও ছাত্র রয়েছে হু ক্যান নট টেল ইভেন দ্য নেমস অফ দ্য কন্টেন্টস ইন দ্য সিলেবাস, হু ক্যান নট টেল, যারা বলতে পারে না, ইভেন দ্য নেমস, এমনকি নামগুলিও, ওকে, নামও, এখানে দেখো নামও রয়েছে, ওই জন্য ইভেন এনেছি, ইভেন দ্য নেমস, যেহেতু নামটা একটা না তো অনেকগুলো হবে, ইভেন দ্য নেমস অফ দ্য কন্টেন্টস মানে কি, একটা কন্টেন্টস মানে তো বিষয়বস্তু, আর একটা কন্টেন্টস মানে কি, পাঠ্যসূচি, মানে কি কি পড়তে হবে সেই এখানে যেটা রয়েছে পরিচ্ছদগুলি, বা লেসেন্সও বলতে পারতাম আমরা, চ্যাপ্টার্সও বলতে পারতাম এই কন্টেন্টসের বদলে, ইন দ্য সিলেবাস, বোঝা গেল? তাহলে দেয়ার আর অলসো such students who cannot tell even the names of the contents in the syllabus, কেমন? নেক্সট, ওয়েট এ সেকেন্ড, আচ্ছা, নয়ের সেন্টেন্সটা রয়েছে,
নয়ের সেন্টেন্সটা রয়েছে এরা সমাজের কলঙ্ক, এরা ছাত্র সমাজের কলঙ্ক। ওকে, তো ছাত্র সমাজ ইংলিশ কী হবে? আমি স্টুডেন্ট কমিউনিটি করেছি, তো তোমরা নিজেদের মতো করে কিছু একটা করতে পারো। ওকে, এরা ছাত্র সমাজের কলঙ্ক। তো কলঙ্ক মানে কি? কলঙ্ক মানে স্পট। ওকে, স্পট মানে হচ্ছে যে একটা দাগ যেটা তার কোনো কিছু সৌন্দর্যকে নষ্ট করে দেয়। ওকে, ফর এন্টায়ার লাইফ। তো এখানে বলেছে আমি কলঙ্ক অর্থে কি ইউজ করেছি? অ্যাসপারশন, কাস্ট অ্যাসপারশন অন, একটা ইডিয়মস ছিল, সেখান থেকে আমি অ্যাসপারশনটা নিয়েছি। তো দে আর দ্য অ্যাসপারশন, দে আর দ্য অ্যাসপারশন অফ দ্য স্টুডেন্ট কমিউনিটি। বুঝে গেলো? এটা অ্যাসপারশনটা অ্যাসপারশনস করো, দে আর দ্য অ্যাসপারশনস অফ দ্য স্টুডেন্ট কমিউনিটি। বুঝে গেলো? এটা সিম্পল সেন্টেন্সই ছিল। এরা অনেক ভালো ছেলেকে নিজের দলে ডেকে এনে তাদের সর্বনাশ করে। সাবজেক্টে চলে যাব যে কারা করে, এরা করে, তাই সাবজেক্টটা আগে বসিয়ে দিলাম। ভার্ব, কি করে তারা? তারা কি করে? সর্বনাশ, তাই তো? তাহলে দে রুইন, প্রেজেন্টে রয়েছে, সর্বনাশ করে, আগেও করেছে, এখনও করবে, এখনও করে, আর ভবিষ্যতেও করবে, কারণ খারাপ ছাত্রদের ডেফিনেশনই এটা। বুঝতে পেরেছো? তাই এটা প্রেজেন্ট ইনডিফিনিট, তাই সব সেন্টেন্সগুলোই প্রেজেন্ট ইনডিফিনিটে রাখতে হবে। যাই হোক, দে রুইন মেনি ইনোসেন্ট স্টুডেন্টস। এখানে বলেছে ভালো ছেলেকে। ভালো ছেলে বলতে কি? ভালো পড়াশুনোয় যারা। দেখো, যদি আমরা ইনোসেন্ট বলি, তো ইনোসেন্ট বলতে কিন্তু নির্দোষ বোঝায়, বা ইনোসেন্ট বোঝায় মানে যে ভালো, ওকে, সহজ সরল, ইজিলি বোকা বানানো যায়, এরকম টাইপের। বুঝতে পেরেছো? তো সেই অর্থে এই ইনোসেন্ট ওয়ার্ড ইউজ করেছি যাতে কমপ্লিট মানে সব কিছুই হয়ে যায়। তাই দে রুইন মেনি ইনোসেন্ট স্টুডেন্টস লাইফ, মেনি ইনোসেন্ট স্টুডেন্টস লাইফ, স্টুডেন্টের পর অ্যাপোস্ট্রফি এস, ছাত্রদের জীবন। বোঝা গেল? আচ্ছা, স্টুডেন্টস লাইফ বাই মেকিং দেম ফলো দেয়ার এভিল ওয়েস। বলছে বাই মেকিং দেম, এখানে দেখো কীভাবে করে, বাই মেকিং দেম ফলো দেয়ার এভিল ওয়েস। এটা হচ্ছে পজিটিভ ভার্বে করেছি, একটু সেন্টেন্সটা একটু কমপ্লিকেটেড রয়েছে। দেখো, দে রুইন মেনি ইনোসেন্ট স্টুডেন্টস লাইফ, এটুকু তো বোঝা গেল যে তারা অনেক ছাত্রদের জীবন নষ্ট করে, এটুকু বোঝা গেল। এবার কী লিখেছি? যে ওখানে রয়েছে যে নিজের দলে ডেকে নে, নিজের দলে ডেকে এনে আমি ওইভাবে লিখিনি যে কলিং দেম ইন দেয়ার গ্রুপ, এরকমভাবে করিনি। তো আমি অন্যভাবে করেছি, বাই মেকিং দেম ফলো দেয়ার এভিল ওয়েস। বাই মেকিং দেম ফলো মানে কি? তাদেরকে অনুসরণ করিয়ে, অনুসরণ করে না কিন্তু, যারা খারাপ ছেলে রয়েছে তারা সেই ইনোসেন্ট যে স্টুডেন্টরা রয়েছে তাদেরকে নিজের দলে মানে ফলো করিয়ে, তাদেরকে ফলো করিয়েছে, নিজের দলে নিয়ে এসে। ফলো দেয়ার এভিল ওয়েস। বোঝা গেল আমি কি বলতে চাইছি? মানে যারা খারাপ ছেলে, তো তারা কি করেছে? তারা ভালো ছেলেদেরকে নিজের দলে নিয়ে এসেছে, এখানে সেটাই বলেছে। বুঝতে পেরেছো? তাহলে দে রুইন মেনি ইনোসেন্ট লাইফ বাই মেকিং দেম ফলো দেয়ার এভিল ওয়েস। এখানে হচ্ছে কি? মেকিং দেম ফলো, এই দেমটা হচ্ছে ইনোসেন্ট স্টুডেন্ট, আর এখানে দেয়ার যেটা রয়েছে, দেয়ারটা হচ্ছে তোমার এভিল স্টুডেন্ট। বোঝা গেল? যাই হোক, এই ধরনের ব্যাক বেঞ্চাররা বছরের শেষে পরীক্ষার খাতায় বলতে গেলে কিছুই লিখতে পারে না এবং ফেল করে, এটা বাস্তব কথা। তো এখানে কি রয়েছে? সাচ ব্যাক বেঞ্চার্স, এই ধরনের ব্যাক বেঞ্চাররা, সাচ ব্যাক বেঞ্চার্স কিছুই লিখতে পারে না। পারা অর্থে কী আসবে? ক্যান নট। কিছুই লেখা ইংলিশ কি? রাইট। তাহলে সাচ ব্যাক বেঞ্চার্স ক্যান নট রাইট। এবার কিছু হলে সামথিং করতে পারতাম বা নাথিং করতে পারতাম, কিন্তু কিছুই বলেছে, আলংকারিক অব্যয় যাকে বলা হয়, আলংকারিক অব্যয়। তো সেই অর্থে কী করেছি? আমি ইভেন এনেছি, ইভেন আ সিঙ্গেল ওয়ার্ড। তাহলে সাচ ব্যাক বেঞ্চার্স ক্যান নট রাইট ইভেন আ সিঙ্গেল ওয়ার্ড ইন দেয়ার এক্সাম পেপার, এটা তো নর্মালি রয়েছে, ইন দেয়ার এক্সাম পেপার অ্যান্ড কনসিকুয়েন্টলি দে ফেল, এবং ফেল করে, ফলস্বরূপ তারা ফেল করে, অ্যান্ড কনসিকুয়েন্টলি দে ফেল, আর ফলস্বরূপ কী হয়? তার পরীক্ষায় ফেল করে। বোঝা গেল? দেখো, এখানে শুধু রয়েছে পরীক্ষায় ফেল করে, কিন্তু আমি এক্সট্রা উল্লেখ করেছি যে কনসিকুয়েন্টলি দে ফেল, মানে ফলস্বরূপ এই ঘটনাগুলো বললাম, আর তার ফলস্বরূপ তারা ফেল করে। তো এটাকে ক্লিয়ার করে দিলাম সেন্টেন্সটাকে। তো তোমরা এগুলো করতে পারো। বুঝতে পেরেছো? যাই হোক, পরেরটা দেখো, 12টা। অবশেষে তারা দুটি ছুতো দেখায়। ছুতো মানে এক্সকিউজ বলতে চাইছে। দুটি ছুতো দেখায়, এই পাঠ্যক্রম কঠিন ও বাজে এবং সবাই
এবং সবই শিক্ষা ব্যবস্থার দোষ। আচ্ছা, তো এর ইংলিশে কী হবে? অবশেষে। দেখো, অবশেষের জন্য আমি ফাইনালি লিখতে পারতাম, অথবা অ্যাট দি এন্ডও লিখতে পারতাম। তো এখানে আমি ভেবেছি একটা ফ্রেজ দিলে ভালো লাগে, কারণ সেন্টেন্সগুলো এত সুন্দর ছিল এখানে, তো ভাবছি এগুলোর মধ্যে একটা ফ্রেজ ঢুকিয়ে দিই। এই জন্য করেছি কি, অ্যান্ড অ্যাট দি এন্ড অফ দ্য ডে। এখানে দিনের শেষে নয়, কিন্তু এখানে এর মানে হচ্ছে একদম এই সেন্টেন্সটার মানে এই ফ্রেজটার মানে হচ্ছে কি অবশেষে, অ্যাট দি এন্ড অফ দ্য ডে, একদম দিনের শেষে বা অবশেষে তারা দুটি ছুতো দেখায়। ওকে, তাহলে কী হবে? দে শো টু লেম এক্সকিউজেস। দে শো টু লেম এক্সকিউজেস। এখানে লেম মানে হচ্ছে বাজে, মানে বেকার, আর এক্সকিউজেস মানে হচ্ছে কি অজুহাত, ছুতো যাকে বলা হয়, দুটো অজুহাত দেখায়। অজুহাত দুটো কী কী? দ্য সিলেবাস ইজ ডিফিকাল্ট, বলছে এই পাঠ্যক্রম কঠিন ও বাজে। যে পাঠ্যক্রমটা একদম কঠিন আর বাজে, বাজে মানে বেকার, বুঝতে পেরেছো? তো কী হচ্ছে? দ্য সিলেবাস ইজ ডিফিকাল্ট অ্যান্ড ইউজলেস। দ্য সিলেবাস ইজ ডিফিকাল্ট অ্যান্ড ইউজলেস। আর কী রয়েছে? এবং সবই শিক্ষা ব্যবস্থার দোষ, বলছে আমাদের এডুকেশন সিস্টেমই আর এর জন্য দায়ী, মানে সব এদেরই ফল্ট। অ্যান্ড আওয়ার এডুকেশন সিস্টেম অ্যালোন ইজ রেসপন্সিবল ফর দিস। অ্যান্ড আওয়ার এডুকেশন সিস্টেম অ্যালোন ইজ রেসপন্সিবল ফর দিস। শিক্ষা ব্যবস্থারই দোষ, ওই কাজটা করেছে, ওরই দোষ, এই জন্য অ্যালোনটা এনেছি। বুঝতে পেরেছো কিসের জন্য কী এনেছি? তো আওয়ার এডুকেশন সিস্টেম অ্যালোন ইজ রেসপন্সিবল ফর দিস। কেমন? নেক্সট লাস্ট অ্যান্ড ফাইনাল সেন্টেন্সটা দেখো। এই ধরনের ছাত্ররা সমাজের দুষ্ট ব্রণস্বরূপ। দুষ্ট ব্রণস্বরূপ মানে হচ্ছে খারাপ বা একদম ইভিল পারসন, সেরকম কিছু টাইপের বলতে চাইছে। তো আমি সেভাবেই লিখেছি, সাচ স্টুডেন্টস, এই ধরনের ছাত্ররা, সাচ স্টুডেন্টস হয়, এখানে হয়তো নেই, এই জন্য আমাকে উল্লেখ করতে হবে আর। সাচ স্টুডেন্টস আর নাথিং বাট, মানে অন্য কিছু নয়, তারা অন্য কিছু নয়, কী ছাড়া? দ্য ব্ল্যাক শিপ অফ আওয়ার সোসাইটি। ব্ল্যাক শিপ মানে হচ্ছে কুলাঙ্গার, বেকার, কলঙ্ক, বুঝতে পেরেছো? ব্ল্যাক শিপ একটা ফ্রেজ ইউজ করেছি, আমি চেষ্টা করব কোথায় ফ্রেজ ঢুকানো যায়, বুঝতে পেরেছো? কারণ ফ্রেজ ছাড়া কোনো সেন্টেন্স স্ট্রাইকিং কখনোই হতে পারে না, ওই জন্য দেখবে ভালো করে প্রত্যেকটা সেন্টেন্সে আমি চেষ্টা করেছি ম্যাক্সিমাম ফ্রেজ ইউজ করার, রাদার দ্যান ইউজিং ওয়ার্ড। তো সেটাই তোমরা চেষ্টা করো। এই ধরনের ছাত্ররা সমাজের দুষ্ট ব্রণস্বরূপ, তো কী হবে? সাচ স্টুডেন্টস আর নাথিং বাট দ্য ব্ল্যাক শিপ অফ আওয়ার সোসাইটি। ওকে, তো এটাই হলো। আর দেখো, আমি যদি এখন এটা পসিবল বলেছি, আমি তোমাদের 10টা ট্রান্সলেশনের উপরে ভিডিও বানিয়ে দিলাম, কিন্তু তাতে কি আলটিমেটলি লাভ হবে? রাদার আমি মনে করি তোমরা নিজেরা প্র্যাকটিস করো। ওকে, তো প্র্যাকটিস করো। হ্যাঁ, আমি এটা করতে পারি যে কঠিন কঠিন যতগুলো দিচ্ছি তার আমি 10-12টা ভিডিও আমি তো করে পাঠাতে পারি, তো এইটুকু আমি করতে পারি, কিন্তু বাকি কাজ তোমাদেরই করতে হবে। চেষ্টা করো নিজের লেখাকে ইমপ্রুভ করার। এটা জাস্ট ডেমো ছিল যে কীভাবে লিখতে হবে, ওকে, যে কীভাবে লেখা উচিত, আর কিছুই না। যাই হোক, অল দ্য বেস্ট।